নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 1945 খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘটিত খুবই গুরুত্বপূর্ণ একটা লড়াই নিয়ে। এটা কি লড়াই? এটা হচ্ছে ঠান্ডা লড়াই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি ঠান্ডা লড়াই নিয়ে। এবার ঠান্ডা লড়াইয়ের নোটসটা তো তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করবই। তোমরা কিভাবে লিখবে পরীক্ষা তার নোটসটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে তো আমি আলোচনা করব, কিন্তু সবার আগে তোমাদেরকে জানতে হবে যে ঠান্ডা লড়াইটা কবে হয়েছিল আর এই নামকরণটা কেন ঠান্ডা লড়াই, বা এই ঠান্ডা লড়াইটা কাদের মধ্যে হয়েছিল। এই বিষয়গুলো যদি তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা খুব সহজে অনায়াসে তোমরা পুরো নোটসটা বা পুরো কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা খুব ভালোভাবে লিখে ফেলতে পারবে। তাহলে তোমরা সবার আগে তোমাদেরকে জানতে হবে যে ঠান্ডা লড়াইটা কবে হয়েছে। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে 1945 খ্রিস্টাব্দের পরবর্তী সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে শুরু হয়েছিল এই ঠান্ডা লড়াই। কাদের মধ্যে হয়েছিল এটা খুব ভালোভাবে তোমাদেরকে জেনে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সারা বিশ্বের বিভিন্ন দেশগুলি বা বিভিন্ন শক্তিশালী দেশগুলি দুটি রাষ্ট্রজোটে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রজোট, অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী বা সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। তাহলে কাদের মধ্যে হয়েছিল এই ঠান্ডা লড়াইটা? আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রজোটের সঙ্গে রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোটের মধ্যে হয়েছিল এই ঠান্ডা লড়াইটা। তাহলে ঠান্ডা লড়াইটা কি জিনিস? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একদিকে তৈরি হয়ে গেল পুঁজিবাদী রাষ্ট্রজোট আর অন্যদিকে তৈরি হয়ে গেল সাম্যবাদী রাষ্ট্রজোট বা সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। এই দুটি রাষ্ট্রজোট নিজেরা নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য তারা একে অপরের বিরুদ্ধে লড়াই না করে তারা শান্তিপূর্ণভাবে একটা যুদ্ধের পরিস্থিতি নিজেদের মধ্যে তৈরি করে রেখেছিল। এটাই ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ঠান্ডা লড়াই ব্যাপারটা কি। তাহলে চলো মূল নোটসটা আলোচনা করি যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ লিখলে পরীক্ষায় তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা, তোমাদের সবার প্রিয় এডুকেশনাল চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো মূল নোটসটা আলোচনা করা যাক। দেখো, তাহলে সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক। সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে। এবার তোমরা এখানে বলতে পারো যে দিদি আমরা ভূমিকার মধ্যে কি লিখবো। দেখো, একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে ঠান্ডা লড়াই ব্যাপারটা কি। তোমরা এই বোঝানোটা থেকে যেটুকু বুঝতে পেরেছো সেটাই এই ভূমিকার মধ্যে অ্যাড করে দাও। তাহলে দেখো, 1945 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবীর অধিকাংশ দেশ পরস্পর দুটি রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে 1945 খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরেই এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ঠান্ডা লড়াইটা হয়েছিল। এবার দেখো, একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট আর অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। এই দুই রাষ্ট্রজোট কোনো প্রত্যক্ষ যুদ্ধ না করেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ চালাতে থাকে। এই ছায়াযুদ্ধই ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত। এবার দেখো, মূল টপিক আমাদের ভূমিকাটা দেওয়ার পরেই আমরা এবার মূল টপিকে যাচ্ছি যে ঠান্ডা লড়াইয়ের কারণ, যেটা আমাদের মেন প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের কারণ। তাহলে আমাদের পয়েন্ট হয়ে গেল কি ঠান্ডা লড়াইয়ের কারণ। দেখো, এখানে আমি প্রথমে একটু লিখে নিয়েছি, তারপরে দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি। এখানে এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে, কোনো সময় এক ঢালাও লিখবে না। আমি সব ভিডিওতেই বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে অবশ্যই পয়েন্ট করে তোমাদেরকে লিখতে হবে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও। ঠান্ডা লড়াই সংঘটিত হওয়ার পিছনে শুধুমাত্র আদর্শগত বা অর্থনৈতিক কারণ বা ভিত্তি কাজ করেছিল এমন নয়, এর পিছনে আরও কিছু বিষয় তথা আন্তর্জাতিক ঘটনাবলী কার্যকর ছিল। ঠান্ডা লড়াই সংঘটিত হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি ছিল সেগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবার দেখো 1, 2, 3, 4 করে এবার পয়েন্ট করে। প্রথম পয়েন্ট দেখো, বলশেভিক বিপ্লবের বিরোধিতা। এবার যে এই পয়েন্টটা তোমরা লিখবে, তোমাদের সবার আগে বুঝতে হবে যে বলশেভিক বিপ্লবটা কি। তোমরা ক্লাস 9-এর ইতিহাসে পড়েছো যে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লবের আরেকটা নাম হচ্ছে রুশ বিপ্লব। এই বলশেভিক বিপ্লবটা আসলে কি ছিল? রাশিয়া স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ছিল এই বলশেভিক বিপ্লব। আর এই যখন রাশিয়ায় বলশেভিক বিপ্লব হচ্ছিল তখন আমেরিকা সহ বিভিন্ন দেশগুলো এই বলশেভিক বিপ্লবকে মেনে নেয়নি। আবার তারা কি করেছিল? জারকে সাহায্যও করেছিল বিপ্লবের সময়। এবার যখন সাহায্যও করলো, এর পরবর্তী সময়ে আবার পশ্চিমী দেশগুলি কি করলো? সাম্যবাদী সরকারকে উপেক্ষা করে চলতে শুরু করলো। সেই জন্যই মূলত এই ঠান্ডা লড়াইটা সংঘটিত হয়েছিল বলে মনে করা হয়। তাহলে দেখো এই পয়েন্টের ভিতরে কি লেখা আছে? রাশিয়ার স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে 1917 সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। সালটা খুব ভালোভাবে মনে রাখবে, 1917 সালে সংঘটিত হয়েছিল বলশেভিক বিপ্লব। এই বিপ্লবকে আমেরিকা সহ ধনতান্ত্রিক দেশগুলি সুনজরে দেখেনি। এরা বিপ্লবের সময় রাশিয়ার জারকে তো সাহায্য করেছিল, পরবর্তী সময় আবার কি করেছিল? এই দেশগুলি সাম্যবাদী সরকারকে উপেক্ষা করে চলতে শুরু করেছিল। ফলে পশ্চিমী দেশগুলির প্রতি রাশিয়ার মনে বিরূপ ধারণা জন্মায়। এবার নেক্সট পয়েন্ট দেখো, রুশ সম্প্রসারণ নীতি।
সম্প্রসারণ নীতি অর্থাৎ কি, রুশ তার সাম্রাজ্য বাড়ানোর চেষ্টা করছিল। বলশেভিক বিপ্লবের আগে থেকে রাশিয়া নিজের নিরাপত্তার স্বার্থে পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলে সম্প্রসারণ নীতি গ্রহণ করে। 1945 সালে ইয়াল্টা সম্মেলনে রুশ রাষ্ট্রপতি স্ট্যালিন আমেরিকা ও ইংল্যান্ডকে এই নীতি বজায় রাখার কথা জানায়, কিন্তু ট্রুম্যান রাশিয়ার এই নীতি মানতে রাজি ছিলেন না। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা। ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের মূলে একটি বড় কারণ ছিল ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরে 1947 খ্রিস্টাব্দের মার্চে মার্কিন আইনসভা কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার নীতি প্রকাশ্যে ঘোষণা করেন। যুদ্ধোত্তর পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে সোভিয়েত প্রভাব নির্মূল করাই ছিল এই নীতির প্রধান উদ্দেশ্য। একই সময়ে রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন সম্পর্কে একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন। এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। তাহলে ট্রুম্যান ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি আর জন মার্শাল কে ছিলেন ট্রুম্যানের পররাষ্ট্র সচিব। খুব ভালোভাবে মনে রাখবে যে ট্রুম্যান কে ছিলেন আর মার্শাল কে ছিলেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, হিটলারের প্রতি তোষণ। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে হিটলার ক্ষমতায় আসে। ইংল্যান্ড ও ফ্রান্স এই সময় একনায়ক হিটলারের চেয়ে সাম্যবাদী রাশিয়াকে বড় শত্রু বলে মনে করত। ফলে তারা হিটলারকে তোষণ করে রাশিয়ার বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। এবার 5 নম্বর পয়েন্ট দেখো, পারমাণবিক প্রতিযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই বৃহৎ শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারমাণবিক প্রতিযোগিতা এবং পারমাণবিক প্রতিরোধ গড়ে ওঠে, তার ফল হলো ঠান্ডা লড়াই। তোমরা তো ইতিহাসে পড়েছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। এবার কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দুটো শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, এই দুটো দেশ কি করলো, পারমাণবিক প্রতিযোগিতা এবং পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলো একে অপরের বিরুদ্ধে। তখনই শুরু হয়ে গেল কি ঠান্ডা লড়াই। আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা অর্থাৎ বিশেষজ্ঞরা কি বলেছেন, এটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে যুদ্ধ বিধ্বস্ত জাপানকে আরও পর্যুদস্ত করে আত্মসমর্পণে বাধ্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল না। বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করে সোভিয়েত ইউনিয়নকে দেখানোই ছিল তার প্রধান উদ্দেশ্য। এবার পরের পয়েন্ট দেখো, দ্বিতীয় রণাঙ্গনের প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় 1941 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো দেখো, হিটলার রাশিয়া আক্রমণ করলো। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 1941 খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণ করেছিল। রাশিয়া এই সময় মিত্র শক্তিভুক্ত যেসব দেশ ছিল তাদের কাছে দ্বিতীয় রণাঙ্গন খোলার প্রস্তাব দেয়, কিন্তু মিত্র শক্তি এ বিষয়ে অযথা টালবাহানা করতে থাকে। পরে নিজ শক্তিতে রাশিয়া যখন হিটলারকে প্রতিহত করে, তখন মিত্র শক্তি পশ্চিম ইউরোপে হিটলারের বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলে। তাহলে তোমরা কি দেখলে, যে একদিকে মিত্রশক্তি হিটলারকে তোষণ করছে অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে, অন্যদিকে আবার কি করছে, যখন রাশিয়া হিটলারকে প্রতিহত করে ফেলেছে তখন রাশিয়ার কাছে মিত্রশক্তিরা ভালো হওয়ার জন্য পশ্চিম ইউরোপে হিটলারের বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খুলে দিয়েছিল। এতে মিত্রশক্তির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার মনে সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল। এবার নেক্সট পয়েন্ট দেখো, পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে মতভেদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন এই 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি কাউন্সিল গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল অক্ষ শক্তিভুক্ত দেশগুলির সঙ্গে কিভাবে শান্তি চুক্তি সম্পাদন করা হবে তা ঠিক করা। কিন্তু কাউন্সিলের প্রত্যেক অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্যদের তীব্র মতবিরোধ দেখা দেয়। এবার পরের পয়েন্ট দেখো, জার্মানির ক্ষতিপূরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত হয় ইয়াল্টা সম্মেলনে। তোমরা একটু আগেই দেখেছিলে ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 সালে। সালটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। কিন্তু কিছুদিনের মধ্যেই আমেরিকা ও ইংল্যান্ড ক্ষতিপূরণ আদায়ে অনীহা দেখায়। রাশিয়ার ধারণা হয় জার্মানিকে রাশিয়ার বিরুদ্ধে কাজে লাগানোর জন্যই ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে না। এবার পরের পয়েন্ট দেখো, সামরিক জোট গঠন। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ হিসেবে দুই বৃহৎ শক্তির নেতৃত্বাধীন সামরিক আতাত বা সামরিক জোট গঠনের কথাও উল্লেখ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল পরে 1949 খ্রিস্টাব্দের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় সামরিক জোট ন্যাটো। তাহলে তোমরা কিছুদিন আগে যখন রুশ অর্থাৎ রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন তোমরা এই ন্যাটো নামটা শুনেছিলে। এই ন্যাটোটা কি, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটা সামরিক জোট। এটা কবে গঠিত হয়েছিল, 1949 খ্রিস্টাব্দে। খুব ভালোভাবে মনে রাখবে। মার্কিন নেতৃত্বে সামরিক জোট ন্যাটোর বিপরীতে কয়েক বছরের মধ্যে 1949 সালে তৈরি হয়েছিল কি ন্যাটো, এর কয়েক বছর অর্থাৎ 6 বছরের মধ্যেই সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে হয় ওয়ার্স চুক্তি। সেটা হয়েছিল কবে, 1955 সালে। আনুষ্ঠানিকভাবে এটি আত্মরক্ষামূলক আঞ্চলিক ব্যবস্থা হিসেবে ঘোষিত হলেও ন্যাটোর বিরুদ্ধে এক
পাল্টা জোট তৈরি করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করাই ছিল এর মূল উদ্দেশ্য। এভাবে দুই অতি বৃহৎ শক্তি সামরিক জোট তৈরি করে ঠান্ডা লড়াইকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে যায় বলে অনেকে মনে করেন। নেক্সট পয়েন্ট দেখো, বেষ্টনী নীতি। 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই রাশিয়াতে কর্মরত প্রাক্তন সহকারী রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান মিস্টার এক্স ছদ্মনামে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে লেখেন যে রাশিয়া রণক্লান্ত, রুশ জনগণ দুর্দশাগ্রস্ত, রাশিয়ার দিক থেকে আক্রমণের সম্ভাবনা নেই, তাই আমেরিকার উচিত যে অঞ্চলে রাশিয়ার প্রভাব আছে তাকে সীমাবদ্ধ রাখা। এটি বেষ্টনী নীতি নামে পরিচিত। তাহলে বেষ্টনী নীতি কি, এটা পরীক্ষায় 2 নম্বরের আসে। তোমরা খুব ভালোভাবে এই বেষ্টনী নীতিটা এই 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই থেকে এই বেষ্টনী নীতি নামে পরিচিত, এই অবধি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। তাহলে বেষ্টনী নীতিটি কি, এটা যদি 2 নম্বরের আসে তাহলে তোমরা অনায়াসে লিখে ফেলতে পারবে। আর এই বেষ্টনী নীতিটার প্রবর্তক ছিলেন জর্জ এফ কেন্নান। আর তিনি কি ছদ্মনামে পরিচিত ছিলেন? মিস্টার এক্স ছদ্মনামে। আর তিনি কোন পত্রিকাতে লিখেছিলেন? তিনি ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে লিখেছিলেন। খুব ভালোভাবে এই শর্ট কোশ্চেনগুলো মনে রাখবে। এই বেষ্টনী নীতিকে ঠান্ডা লড়াইয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে অনেক ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, নেতৃত্বের পরিবর্তন। 1945 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মৃত্যু হলে হ্যারি এস ট্রুম্যান পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে কি হলো, 1945 খ্রিস্টাব্দ অবধি যতদিন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল ততদিন পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। এবার 1945 খ্রিস্টাব্দে রুজভেল্টের মৃত্যু হওয়ার পরে এবার হ্যারি এস ট্রুম্যান, তোমরা একটু আগে যেটা দেখলে ট্রুম্যান পরিকল্পনা, যে ট্রুম্যান রাষ্ট্রপতি ট্রুম্যান হয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। অন্যদিকে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে উইনস্টন চার্চিল পরাজিত হন এবং শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নিযুক্ত হন। আমেরিকা ও ইংল্যান্ডের পূর্বতন রাষ্ট্রপ্রধানদের আমলে রাশিয়ার সঙ্গে ওই দুটি দেশের যে পারস্পরিক সৌহার্দ্য ও বোঝাপড়া ছিল তা পশ্চিমী দেশ দুটির নেতৃত্বের পরিবর্তনের ফলে নষ্ট হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এক সময় রাশিয়ায় কর্মরত সহকারী মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক টেলিগ্রাম বার্তায় জানান যে সোভিয়েত রাশিয়ার নেতৃবর্গকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কেননা তারা কট্টর মার্কস ও লেনিনপন্থী। এ অবস্থায় মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন রাষ্ট্রপতি ট্রুম্যানকে রাশিয়া সম্পর্কে কঠোর নীতি গ্রহণে উৎসাহী করে তোলে। এবার নেক্সট পয়েন্ট দেখো, ঠান্ডা লড়াইয়ের প্রভাব। আমরা দেখো এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ঠান্ডা লড়াইয়ের কারণ নিয়ে। তোমাদের যদি পরীক্ষায় আসে যে ঠান্ডা লড়াইয়ের কারণ সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমরা অবশ্যই তো প্রথমে একটা ভূমিকা দেবে, তারপর ঠান্ডা লড়াইয়ের কারণগুলো প্রত্যেকটা তো পয়েন্ট করে দেবে, যেভাবে আমি আলোচনা করলাম। এবার যদি পরীক্ষায় যদি শুধুমাত্র কারণ আসে, এর পরের পয়েন্টে তোমরা ঠান্ডা লড়াইয়ের প্রভাব পয়েন্ট করে 2 থেকে 3টে পয়েন্ট দেবে। এটা অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে, সেটা চাক বা না চাক। তোমাদের প্রভাবটা না চাইলেও তোমরা যদি 2-3টে পয়েন্ট দিয়ে যাও তাহলে অ্যান্সারের মানটা অনেকটা উন্নত হয়ে যায়, সেক্ষেত্রে মার্কসটা অবশ্যই বেশি আসবে তোমাদের। এবার আরেকভাবে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ঠান্ডা লড়াইয়ের কারণ এবং প্রভাব বা কারণ এবং ফলাফল, সেক্ষেত্রে তোমাদের তো প্রভাব বা ফলাফলটা তো অবশ্যই উল্লেখ করতে হবে। কিন্তু যদি শুধু কারণ আসে সেক্ষেত্রেও তোমরা প্রভাবটা 2-3টে পয়েন্ট অবশ্যই উল্লেখ করে দাও। দেখো ঠান্ডা লড়াইয়ের প্রভাব। ঠান্ডা লড়াই সারা বিশ্বে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। বিশেষ করে দেশগুলির রাজনীতি ও অর্থনীতিতে এর প্রভাব সুদূরপ্রসারী হয়েছিল। দেখো কারণের মতো প্রভাবগুলো 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লেখে, এভাবে পয়েন্ট করে লিখবে। সব সময় ইতিহাসের টপিক মানে পয়েন্ট চাই, কোনো এক ঢালুয়া লেখা নয়। দেখো প্রথম পয়েন্ট, সামরিক জোট গঠন। ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বেশ কয়েকটি সামরিক জোট গড়ে ওঠে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যাটো, সিয়াটো, আনজাস, সেন্টো, কমেকন ইত্যাদি। খুব ভালোভাবে এই সামরিক জোটগুলোর নাম মনে রাখবে। নেক্সট পয়েন্ট দেখো, অস্ত্র প্রতিযোগিতা। ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো শিবির এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন ওয়ার্স চুক্তির শিবির পরস্পরের বিরুদ্ধে অস্ত্র প্রতিযোগিতায় নামে। উভয় পক্ষই প্রচুর পরিমাণে অস্ত্র, ক্ষেপণাস্ত্র তৈরি করে সম্ভাব্য যুদ্ধের জন্য মজুত করে রাখে। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, বার্লিন প্রাচীর ধ্বংস। ঠান্ডা লড়াইয়ের কারণে জার্মানিকে ভাগাভাগি করে বার্লিন শহরের মাঝখান বরাবর প্রাচীর তুলে দেওয়া হয়। এই প্রাচীর বার্লিন প্রাচীর নামে পরিচিত। 1989 সালে ঠান্ডা লড়াইয়ের শেষ পর্বে এসে তা ভেঙে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট দেখো, কমিউনিস্টদের প্রভাব হ্রাস। ঠান্ডা লড়াইয়ে অংশ নিয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে ক্রমাগত অস্ত্র নির্মাণে এবং বিভিন্ন দেশকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এর ফলে 1991 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক রাশিয়া ভেঙে যায়। এবার নেক্সট পয়েন্ট দেখো, এক মেরুকরণ। এতক্ষণ তোমরা দেখছিলে দ্বিমেরুকরণ, মানে দুটো মেরুতে বিভক্ত হয়েছিল পুরো বিশ্ব, অর্থাৎ একদিকে ছিল সমাজতন্ত্র, একদিকে ছিল পুঁজিবাদী বা ধনতান্ত্রিক দেশগুলো। এবার কি হলো, যখন রাশিয়ার ক্ষমতা কমে গেল তখন এক মেরু হয়ে গেল, অর্থাৎ
আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট জয়লাভ করলো। এবার পরের পয়েন্ট দেখো তাহলে এক মেরুকরণ। ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে সোভিয়েত রাশিয়ার পতন ঘটলে আমেরিকা পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। ফলে দ্বিমেরু বিশ্বের অবসান ঘটে ও এক মেরু বিশ্বের অবস্থা অর্থাৎ এক মেরুকরণ গড়ে ওঠে। নেক্সট পয়েন্ট দেখো তৃতীয় বিশ্বের উদ্ভব। খুব ভালোভাবে এই পয়েন্টটা মনে রাখবে। ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকেই জন্ম নিয়েছিল তৃতীয় বিশ্বের ধারণা। মার্কিন জোট অর্থাৎ প্রথম বিশ্ব এবং সোভিয়েত জোট অর্থাৎ দ্বিতীয় বিশ্ব এবং এর বাইরে যারা নিরপেক্ষ অবস্থান নিয়েছিল তারা তৃতীয় বিশ্ব নামে পরিচিত। খুব ভালোভাবে মনে রাখবে আমাদের দেশ ভারতবর্ষ এই তৃতীয় বিশ্বেরই অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ ভারত প্রথম বিশ্ব বা দ্বিতীয় বিশ্ব কোনো জোটেই অংশগ্রহণ করেনি, সম্পূর্ণ জোট নিরপেক্ষ ছিল। এবার নেক্সট পয়েন্ট দেখো জোট নিরপেক্ষ নীতি। যেসব দেশ প্রথম ও দ্বিতীয় বিশ্বে রাষ্ট্রজোটের সঙ্গে যোগ দিতে চায়নি তারা নিজেদের সংগঠিত করে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে। এই নীতির কারণে এরা মার্কিন ও সোভিয়েত জোটের থেকে সমদূরত্ব বজায় রাখার চেষ্টা করে। এবার নেক্সট পয়েন্ট দেখো স্বাধীনতা লাভ। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে কয়েকটি বাল্টিক রাজ্য সহ প্রায় 15টি দেশ স্বাধীনতা লাভ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ইত্যাদি। এবার দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নও দেওয়া আবশ্যক। সেটা 2-3 লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। দেখো বৃহৎ শক্তিবর্গের মদতে কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, সুয়েজ সংকট, আরব ইসরায়েল সংঘর্ষ ইত্যাদি তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব ক্রমশ তীব্র আকার ধারণ করে। তবু এশিয়া ও আফ্রিকা মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশ ঠান্ডা লড়াইয়ের প্রভাবকে কাটিয়ে জাতীয়তাবাদ ও মানবতার বিজয় রথ এগিয়ে নিয়ে চলেছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার গৌরবজনক ভূমিকা পালন করে চলেছে। দেখো এতক্ষণ পর্যন্ত আমি 1945 খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘটিত ঠান্ডা লড়াই নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ লিখলে অবশ্যই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে সেটা আমি তোমাদের সাথে ডিটেলস এই ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি বিভিন্ন তথ্য তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmonojog.com ভিজিট করে নিও। আর এই টপিকটা বা বিভিন্ন টপিকগুলো যদি তোমরা পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল drmonojog63 ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।